আজকে আমরা দেখব ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস এর হোল প্রসেস গুলোর নাম, কিভাবে কেমনে ওয়াটারটাকে পিউরিফাই করা হয়। তারপর পিউরিফিকেশনের প্রথম যে স্টেজটা স্ক্রিনিং স্ক্রিনিং বিষয়ে আমরা জানবো। আমরা এর আগে ওয়াটার ট্রিটমেন্টের জন্য সারফেস অথবা আন্ডারগ্রাউন্ড ওয়াটার অথবা একুইফায়ার, তারপর হচ্ছে কালেকশন সিস্টেম, ট্রান্সপোর্টেশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম, পুরোপুরি মানে ওভারঅল সবকিছু নিয়ে ধারণা নিয়েছিলাম, ঠিক আছে। এখন থেকে যে টপিক গুলো আসবে, প্রত্যেকটা টপিক হচ্ছে পানিটাকে কিভাবে পিউরিফাই করা হয়। পানিটাকে পিউরিফাই করার জন্য আমার স্টেপ বাই স্টেপ স্টেজ অনুসারে আমাকে এগাতে হবে, প্রত্যেকটা নাম আমাদেরকে জানতে হবে। আজকের লেকচারে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস থেকে শুরু করব। লেকচার 7, 8, 9 এগুলো সবগুলাই হইতেছে কি ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের বিভিন্ন কম্পোনেন্টের নাম আর কি, ঠিক আছে। স্ক্রিনিংটা কিভাবে করতে হবে, মেথড গুলো কি কি, আর এরপরে আসবে সেডিমেন্টেশনটা কিভাবে করতে হবে, তারপর হচ্ছে ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে, কোগুলেশন কিভাবে অ্যাড করতে হবে। প্রত্যেকটা নাম আমরা একটা একটা করে শিখবো। তো এখন থেকে মনে করতে হবে যে টপিক গুলো আসবে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কেননা পানিটাকে পিউরিফাই করতে হলে আমাকে জানতে হবে প্রত্যেকটা নাম। তো চলি আমরা এরপরে স্লাইড গুলাতে দেখি। তাহলে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে কি কি কম্পোনেন্ট গুলো আসবে, আমরা যদি সিমেট্রিক ডায়াগ্রাম গুলো দেখি তাহলে বুঝতে পারবো। প্রথমে আসবে হচ্ছে স্ক্রিনিং পার্টটা, যে এখানে দেখা যাচ্ছে ওয়াটারটা সাপ্লাই, মানে যেখানে মেন সাপ্লাই আসবে, অর্থাৎ যেখানে ওয়াটারটা ফ্লো হবে, ওই ফ্লো থেকে ওয়াটারটা প্রথমে নেওয়া হবে। তাহলে এই যে দেখেন এখানে কিছু ক্রস ক্রস দাগ দেখা যাচ্ছে, এই পার্টটাকে বলা হবে স্ক্রিনিং, ঠিক আছে। পানিটাকে ছেঁকে নেওয়া, তো ছেঁকে নেওয়ার অংশটাকে বলা হচ্ছে কি স্ক্রিনিং। সো স্ক্রিনিং করার পর পানিটাকে তারপর কোগুলেশন করা হবে, কোগুলেন্ট ট্যাঙ্কে পাঠানো হবে। এরপরে সেটাকে ফ্লোকুলেশন করা হবে। কোগুলেশন মানে কোগুলেন্ট অ্যাড করা, অর্থাৎ কিছু কেমিক্যাল অ্যাড করা। ফ্লোকুলেশন মানে কি ওই কোগুলেন্ট অ্যাড করার পর ওই পানিটাকে আস্তে আস্তে নাড়ানো, ওটাকে বলে ফ্লোকুলেশন, ঠিক আছে। পানিতে যে কণাগুলো আছে ওগুলাকে একসাথে জমাট বেঁধে ওগুলাকে মানে নিচে বসিয়ে ফেলা, এটাকে বলে ফ্লক ফ্লক টুগেদার, অর্থাৎ ফ্লোকুলেশন। সো যখন কণাগুলো বসে যাবে, এরপরে পরবর্তী স্টেজ হচ্ছে সেটলিং ট্যাঙ্ক। পানিটা একটা নির্দিষ্ট ফ্লোতে ট্যাঙ্কের মধ্যে যেতে থাকবে, যেতে যেতে যে কণাগুলো বসে যাবে সেগুলোতে নিচে ট্যাঙ্কে জমে যাবে, আর পিওর পানিগুলো কি আস্তে আস্তে এই এর পরের পার্টে চলে যাবে। তো কিছু কিছু কার্বন থেকে যায় এখানে, যে জমা হয়ে যাচ্ছে ওই জমার মধ্যে কিছু কিছু কার্বন পানির মধ্যে থেকে যাচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার সাথে। ওই কার্বন গুলা কিন্তু এখানে গেলে ক্ষতিকর হয়, তো ওই অ্যাক্টিভেটেড কার্বন গুলাকে আবার পুনরায় পাঠানো হয়। এরপর পানিটা ফিল্ট্রেশন করার জন্য পাঠানো হবে। এখানে অনেকগুলো মাধ্যম আছে, এখানে স্টোন মাধ্যম আছে, অনেকগুলো ফিল্টার আছে। এই ফিল্টারে পানিটা পাস হয়ে পরবর্তী ফিল্টার করা পানিতে যদি আমার কোনো ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, এগুলোকে মারার জন্য ক্লোরিন অথবা ফ্লোরাইড কি করা হয়, অ্যাড করা হয়, এটাকে বলে ক্লোরিনেশন। অ্যাড করে পানিটাকে তারপর কি খাওয়ার জন্য আমরা আমরা কি পৌঁছায় দিচ্ছি গ্রাহকদের কাছে। তো মোটামুটি এই প্রসেস গুলোর নাম জানতে হবে। আমরা আরো কয়েকটা ফিগার দেখবো। তো এটা হয়েছে প্রথমে পানিটা আসলো আনট্রিটেড ওয়াটার, অর্থাৎ অবিশুদ্ধ পানি। কোগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন। নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের যদি বলি নামগুলো কি কি, তাহলে কিন্তু চট করে বলে ফেলতে হবে। সেটা হচ্ছে কোগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন এন্ড ডিসইনফেকশন, ঠিক আছে। তাহলে আমরা যদি ফ্লো চার্ট একে দেখাতে বলি যে কনভেনশনাল সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসটা কেমন এবং কিভাবে হবে, তাহলে আমাকে এভাবে গ্রাফ একে ফ্লো চার্টটা দেখাতে হবে। যেমন র ওয়াটারটা প্রথমে আসবে সোর্স থেকে, এটাকে স্ক্রিনিং করা হবে। আমাদের আজকের যে টপিকটা, এটা পুরো স্ক্রিনিং পার্টকে নিয়ে আলোচনা করব। তারপর আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে জানবো, ঠিক আছে, যেহেতু এটা ইন্ট্রোডাকশন একটা পার্ট। কোগুলেশন কি সেটাও জানবো, ফ্লোকুলেশন কি জানবো, সেডিমেন্টেশনও জানবো, প্রত্যেকটা পার্ট নিয়ে জানবো। স্ক্রিনিং পার্টটা একটু বেশি জানবো আর কি, ঠিক আছে। তো প্রথমে স্ক্রিন মানে এটাকে আলাদা করা হয়, এখান থেকে কিছু স্লাজ আলাদা করে নেওয়া হয়। স্ক্রিনিং এর পর্যায়ে দেখা স্লাজ বলতে যেগুলা পানিতে অপ্রয়োজনীয় জিনিস, সেগুলোকে স্লাজ বলা হচ্ছে। যেগুলো আলাদা হয়ে যাচ্ছে স্ক্রিনিং পার্ট থেকে, সেটাকে বলা হয় কি স্লাজ, ঠিক আছে। এই স্লাজটা আলাদা হয়ে যাবে।
পরে পানিটা চলে আসবে কোগুলেশন পার্টে। কোগুলেশন এখানে কিছু অ্যালাম অথবা পলিমার যোগ করা হয়। এই অ্যালাম পলিমার কেন যোগ করা হয়? পানিতে যে ভেসে থাকা কণাগুলো আছে এগুলোকে যেন ডুবাই দিতে পারে। তো অনেক সময় ওই কণাগুলো ডুবলেও কণাগুলো কিন্তু সহজেই সেপারেট হয় না। তো সেপারেট করার জন্য ফ্লোকুলেশন ট্যাঙ্কে কি করা হয়? আস্তে আস্তে স্টির করা হয়। স্টির মানে নাড়া হয়। নাড়তে নাড়তে তখন দেখা যায় কণাগুলা ফ্লক হয়ে যায়, অর্থাৎ একটা বড় বড় ফ্লক। একটা বালি যেভাবে না ডুববে, একটা এত বড় কণা আরো স্পিডে ডুববে, ঠিক আছে? কারণ গ্র্যাভিটির জন্য ওই কণাটা তাড়াতাড়ি ডুবে যাবে। তো এখানে ফ্লোকুলেশনে কণাগুলোকে বড় করা হয়, ফ্লক করা হয়, তো কণাগুলো তাড়াতাড়ি পানিতে বসে যায়। সো বসানো পার্টটা হইতেছে সেডিমেন্টেশন। এখানে পানিটাকে একটা নির্দিষ্ট ফ্লোতে একটা নির্দিষ্ট টাইমে পাস করা হয়। ওই টাইমে পানিটা এখান থেকে এখানে আস্তে আস্তে কি হয়, পানির অনেকগুলো কণা পানির নিচে বসে যায় এবং কিছু পানি আস্তে আস্তে বিশুদ্ধ হয়ে তারপর ফিল্ট্রেশন পার্টে চলে যায়। এখানেও কি স্লাজ তৈরি হয়, যে কণাগুলো বসে যায় এগুলোকে আলাদা করে নেওয়া হয়, ওটাকে বলে স্লাজ। ফিল্ট্রেশন পার্টে অনেকগুলো ফিল্টার থাকবে। এখানে স্লো স্যান্ড ফিল্টার হইতে পারে অথবা রেপিড স্যান্ড ফিল্টার হইতে পারে। যেকোনো এক প্রকার প্রসেসে ফিল্টার করে সেখানে কি সেখান থেকে আমরা স্লাজ পাবো। ফিল্টার করার ফলে যে অপ্রয়োজনীয় দ্রব্যগুলো আসবে এগুলোকে স্লাজ বলা হয়, এগুলো বের হয়ে যাবে। পরবর্তীতে ডিসইনফেকশন পার্টে চলে যাবে, অর্থাৎ যেখানে ক্লোরিন ডোজ অ্যাড করা হবে সেটাকে বলে ডিসইনফেকশন। পানিতে যদি ব্যাকটেরিয়া ভাইরাস থাকে ওটা ক্লোরিন দিয়ে মারা হয়, ঠিক আছে? তো ডিসইনফেকশন পার্টের পরে এটা পানিটাকে স্টোর করবো, এই জন্য স্টোরেজে যাবে। এরপরে আমি ইচ্ছা মতো সেটাকে ডিস্ট্রিবিউশন করব। ডিস্ট্রিবিউশন পার্টটা আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি কিভাবে ডিস্ট্রিবিউশন করে, কোন কোন মেথড আছে। তো যেভাবে আমাদের সুবিধা আমরা ওইভাবে ডিস্ট্রিবিউশনটা করে ফেলবো। মোটামুটি এটা হচ্ছে একটা কি কনভেনশনাল মানে ফ্লো চার্ট আর কি, কিভাবে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস যায়। সো প্রথমে আমরা স্কিনিংটা দেখবো। দেখেন এখানে একটা লোহার জালি দেখা যাচ্ছে। যখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পানি ঢুকবে প্রথমে এখানে একটা কি এরকম লোহার কেজ দেখা যাবে, ঠিক আছে? মুখের মধ্যে যেন পানিটা এখানে কোনো কাঠ থাকলে, কোনো মাছ থাকলে, বাসমান কিছু থাকলে সেটা আটকায় যায়। রিমুভস লার্জ সলিড ব্লকস ব্রাঞ্চ র্যাগস ফিশেস। তাহলে এই প্রসেসে স্ক্রিনিং প্রসেসে কি হয়, এখানে আপনার যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে শুরুতে এগুলো কি লেগে যায়, এগুলো ঢুকতে পারবে না ট্রিটমেন্ট, যার কারণে মোটর এবং পাইপ এগুলো সবগুলো কি থাকবে, প্রোটেক্ট থাকবে। সেডিমেন্টেশন পরবর্তী প্রসেস যেটা ছিল, পানিটাকে সেডিমেন্ট হবে অর্থাৎ বসতে দেওয়া হবে। পানিটাকে একটা নির্দিষ্ট ফ্লোতে পাস করানো হবে, এটাকে পুরাটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক। পানিটা কিন্তু এখানে অনেকগুলো ব্যাফল আছে, এগুলোকে বলা হয় ব্যাফল। এই ব্যাফলের মাঝখান দিয়ে পানিটাকে কি পাস করিয়ে এই ট্যাঙ্কে, সাপোজ এই পথটা দিয়ে গেল, এই পথটা দিয়ে আসলো, এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হলো, এই পুরো প্রসেসটাই হচ্ছে কি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এখানে পানিটা একটা নির্দিষ্ট ফ্লোতে যায় এবং পানিতে যে যে প্রথমে ইনিশিয়াল অবস্থায় যে কণাগুলো আছে এগুলো এখানে নিচে কি বসে যাবে, একটা নির্দিষ্ট ফ্লোতে যায় বলে পানিটা কি কণাগুলো বসে যাবে, অপ্রয়োজনীয় কণাগুলো। তো সেডিমেন্টেশনটা হচ্ছে water flows to a tank called a sedimentation basin, ঠিক আছে? water flows to a tank called sedimentation basin। পানি যেটার মধ্যে দিয়ে যাচ্ছে, ফ্লো হচ্ছে স্কিনিং এর পর, সেটাকে বলা হচ্ছে কি সেডিমেন্টেশন বেসিন। আচ্ছা, গ্র্যাভিটি কজেস দ্য ফ্লক টু সেটেল টু দ্য বটম। ওই যে বলেছিলাম গ্র্যাভিটির কারণে ফ্লক গুলা নিচে বসে যায়। লার্জ পার্টিকেল সেটেল মোর র্যাপিডলি দ্যান স্মল পার্টিকেল, অর্থাৎ বড় পার্টিকেল গুলা স্মল পার্টিকেলের চাইতে বেশি তাড়াতাড়ি বসে যায়। It would take a very long time for all particles to settle out, and that would mean we would need a very large sedimentation basin। অর্থাৎ যত বেশি সময় দিয়ে আমি পার্টিকেল গুলোকে সেটেল করব, তার মানে হচ্ছে আমার সেডিমেন্টেশন বেসিনটা তত বড় হওয়া দরকার। সো দ্য ক্ল্যারিফায়ার ওয়াটার, অর্থাৎ ক্ল্যারিফাইড ওয়াটার with most of the particle moved onto the filtration step। অর্থাৎ এই যে সেডিমেন্টেশন পার্ট, এটাকে ক্ল্যারিফায়ার বলা হয়। সেডিমেন্টেশনকে কি বলা হয়, ক্ল্যারিফায়ার বলা হয়। ক্ল্যারিফায়ার বলতেছে এখানে যত পিওর ভাবে পানিটা যাবে তত পিওর ভাবে আমি ফিল্ট্রেশন পার্টটা কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। সো সেডিমেন্টেশন পার্টের পর আমাদের দেখতে হবে কি আছে, আমাদের আছে কোগুলেশন। কোগুলেশন মানে পানিতে কিছু কণা বসে যাওয়ার পরও সেডিমেন্টেশনে আবার যখন পরবর্তী পার্টে পানিটা আসবে, অনেকগুলো মাইক্রো এত ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে যেগুলো কি বসে নাই সহজে। ওই কণাগুলা যেগুলো খুব হার্মফুল আর কি, যেগুলো খাওয়া যাবে না, এই কণাগুলোকে বসাতে হবে। বসানোর জন্য আমাকে কি করতে হবে, কিছু অ্যালাম অথবা কিছু পলিমার যোগ করতে হবে।
ঠিক আছে, অ্যালাম মানে চুন। Small particles are not removed efficiently by sedimentation because they settle too slow. যেগুলো ছোট ছোট পার্টিকেল এগুলো কি সহজে সেটেল হয়নি কারণ এগুলো খুব ছোট বলে। They may also passes through filter. তারা ফিল্টারের মাধ্যমে পাস হয়। Easier to remove if they are clumped together. Clumped মানে যখন এগুলাকে একত্রিত করা হবে তখন এটা ইজিলি রিমুভ করা যাবে। Coagulated to form larger particles but they don't because they have a negative charge. এখানে যে লাইনটা বলা হলো যে ময়লার পার্টিকেল গুলো সবগুলো নেগেটিভ চার্জ, সবগুলো নেগেটিভ হওয়াতে এরা কি একে অপরের কাছে আসে না, repel each other, তারা একে অপরকে বিকর্ষিত করে। ঠিক আছে, তাহলে in coagulation we add chemicals such as alum which produce positive charge to neutralize the negative charges on the particles. Particles can stick together forming larger particles more easily removed. Process involves addition of chemical, rapid mixing to dissolve water that distribute it or distribute it evenly throughout. আচ্ছা, এখানে বলা হলো যদি আমি অ্যালাম যুক্ত করি, অ্যালাম, ঠিক আছে, যেটাকে চুন বলা হয়, ওই অ্যালাম হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ যদি ওই পানিতে যেতে থাকে, ময়লার কণাগুলো নেগেটিভ চার্জ, এগুলা যখন একসাথে পজিটিভ সাথে নেগেটিভ মিশবে তখন ওই ময়লা এবং এই অ্যালাম মিলে কি হয়ে যায়, এটা নিউট্রালাইজ হয়ে যায়, অর্থাৎ এখানে কোনো চার্জ থাকে না। পরে ওই নিউট্রালাইজ কণাগুলো সব একসাথে হয়ে একত্রিত হয়ে বড় কণা সৃষ্টি করে। তো এটাই হচ্ছে কি কোগুলেশনের পার্ট। কোগুলেন্ট হিসেবে কি কি জিনিস ইউজ করা যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড, তারপর হচ্ছে লাইম অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ইউজ করা যায়, এগুলো হচ্ছে অ্যালাম। তো এই দ্রব্যগুলো আমি বাজারে কোনটার দাম কত, কোনটা অ্যাভেলেবল, এগুলোর উপর বেস করে পানিতে আমরা এগুলো ইউজ করবো আর কি, কোনটার কতটা ইফেক্টিভ, কোনটা কত পরিমাণে দিলে পানি তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো এগুলো দেখে আমরা কি করব, এখান থেকে ইউজ করব। তাহলে এটা গেল কোগুলেশন কি জিনিস। এখানে বলা হলো অ্যালুমিনিয়াম salts are cheaper but iron salts are more effective over wider pH range. অ্যালুমিনিয়ামের যে সল্টটা আছে, অ্যালুমিনিয়াম সালফেট অথবা অ্যালুমিনিয়াম সালফেট সস্তা, কিন্তু আবার আয়রনের যে ইয়াটা আছে লবণ, সেটা হচ্ছে কি আরো বেশি ইফেক্টিভ কাজ করে, বেশি, যে পানিতে পিএইচ বেশি। সো ডিপেন্ড করে আর কি আমি কোনটা ইউজ করব কোন পানির জন্য। ইজিলি অ্যাভেলেবল ইন অল ড্রাই এন্ড লিকুইড ফর্ম, সব ড্রাই এবং লিকুইড ফর্মে এই পাউডার গুলো থাকে। Economical, effective over wide range of pH, produce less sludge, less harmful for environment. অর্থাৎ এনভায়রনমেন্টালে এত কি হার্ম করে না, এটা স্লাজ কম তৈরি করে, এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য কোগুলেশনের। হ্যাঁ, এখন যেটা চলে আসলাম সেটা হচ্ছে ফ্লোকুলেশন। ফ্লোকুলেশন বলতে বোঝাচ্ছে আমি যে কোগুলেশন অ্যাড করার পর যখন পার্টিকেল গুলো বড় হয়ে গেল, ওই বড় পার্টিকেল গুলোকে আমাকে বসাতে হবে পানিতে। ঠিক আছে, নিচে না বসালে তো আমি সেপারেট করতে পারবো না। সো ওই কোগুলেশনের পরে পানিটা কি হবে, এই যে এখান দিয়ে যাই থাকবে, এই ট্যাঙ্কটাকে বলে ফ্লোকুলেশন ট্যাঙ্ক। ফ্লোকুলেশন কাজ কি করে, ফ্লোকুলেশনে এখানে বিভিন্ন চেম্বার থাকবে, এগুলোকে ব্যাফলো বলা হয়। এই চেম্বার গুলোতে পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে যায় পানিটা। ঠিক আছে, পানিটা এরকম বিভিন্ন পথ ঘুরে ঘুরে যায় এবং যাওয়ার পথে এখানে পানিগুলোকে কি এরকম স্টির করা হয়। এখানে পাখা থাকে, পাখা দিয়ে পানিটাকে স্টির করা হয় জেন্টলি, যার কারণে যে বড় কণাগুলো আছে এগুলো কি আস্তে আস্তে নিচে জমাট বেঁধে নিচে জমে যায়। এভাবেই করে কি পানির থেকে ওই কণাগুলোকে আলাদা করা হয়। সো নাও দ্য পার্টিকলস হ্যাভ এ নিউট্রাল চার্জ, পার্টিকেলটা এখন নিউট্রাল হয়ে গেছে, এখন এটাকে তাড়াতাড়ি স্টিক টুগেদার, এটা তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। দ্য ওয়াটার ফ্লোস ইনটু এ ট্যাঙ্ক উইথ প্যাডলস দ্যাট প্রোভাইড স্লো মিক্সিং। হ্যাঁ, ফ্লোকুলেশন অবশ্যই স্লো মিক্সিং করতে হবে আস্তে আস্তে। Bring the small particle together to form larger particles called flock. যখন স্মল পার্টিকেল গুলো একসাথে হয়ে জমাট বেঁধে যাবে সেটাকেই বলা হচ্ছে ফ্লক। Mixing is done quite slowly and gently in a flocculation step. If the mixing is too fast, the flock will be break apart into small particles that are difficult to remove by sedimentation or filtration. বলা হইতেছে যদি আমি স্পিডে পাকা ঘুরাই তাহলে কিন্তু ওই ফ্লক গুলা তাড়াতাড়ি ভেঙে আবার স্মল পার্টিকেল হয়ে যাবে। সো আমাকে মাথায় রাখতে হবে এখানে আমি কি করব, কি পরিমাণে পাকাটা ঘুরাবো, আস্তে আস্তে নাকি জোরে জোরে। অবশ্যই আস্তে আস্তে ঘুরাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্লোকুলেশন পার্ট। এখন আসি ফিল্ট্রেশনে। ফিল্ট্রেশনটা কিছুই না, আমরা যে বাসায় বাড়ি ফিল্টার ইউজ করি সেম প্রসিজিওর এখানে।
যে ফিল্ট্রেশনের যে ট্যাঙ্কটা থাকে ওখানে কি অনেকগুলা মিডিয়াম থাকে, ঠিক আছে, অনেকগুলা পদার্থের কি অনেকগুলা কোর্সের দেয়া থাকে, মিডিয়াম থাকে, যেমন এখানে গ্রাভেল আছে, কোর্স স্যান্ড আছে, ফাইন স্যান্ড আছে, এভাবে এখানে ক্লথ আছে, ঠিক আছে। এই ক্লথ মধ্যে দিয়ে পানিটা যখন পাস করা হবে তখন এখানে কি পাবো, আমি ক্লিন পানি পাবো। সেম ভাবে ফিল্ট্রেশনের মধ্যে কি হয়, পানিটা পাস করানো হয় এবং পানিটা স্লোলি স্লোলি কি হয় ফিল্টার হয়ে এখানে যে ইম্পিউরিটিস গুলো আছে সবগুলাই ফিল্টারে আটকে গেল। তারপর কি হয়, আমি বিশুদ্ধ পানি পেয়ে গেলাম। বিশুদ্ধ পানি পাইলাম, কিন্তু আরেকটা জিনিস, এই ফিল্টারে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস আটকাবে না। তো আমি ফিল্টার করলাম, ফিল্টার করার পর আমাকে কি করতে হবে, ব্যাকটেরিয়া ভাইরাস মারতে হবে। তো এরপরে যেটা করে সেটাকে বলে কি ডিসইনফেকশন করতে হয়। এখানে আরেকটা ফিগার দেখবো, সেটা হচ্ছে টিপিক্যাল ভিউ আর কি। এটা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্কের পর এখানে ফ্লোকুলেশন হয়, ভিতরে আরেকটা আছে ফ্লোকুলেশন ট্যাঙ্ক, ঠিক আছে। বাইরে একটা সেডিমেন্টেশন, ভিতরে একটা ফ্লোকুলেশন। আবার এখানে কোগুলেশন ইউজ করা হচ্ছে, এখানে এরিয়েশন ইউজ করা হচ্ছে। আবার এখানে হচ্ছে কি র ওয়াটার আছে, এখান দিয়ে র ওয়াটার সাপ্লাইটা দিই। এখানে এরিয়েশন, এরিয়েশন প্রসেসটা হচ্ছে কি বাতাসের সাথে পানির বিক্রিয়া করানোকে এরিয়েশন বলা হয়, ঠিক আছে। বাতাসে যে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে পানি বিক্রিয়া করলে পানিটা একটু বিশুদ্ধ হয়, ঠিক আছে। আর কোগুলেশন মানে ওই যে অ্যালার্ম গুলা অ্যাড করা আর কি। তো এটার পরে এটা কি, এটা ফ্লোকুলেশনে চলে যাবে সরাসরি, ফ্লোকুলেশন থেকে তারপর কোথায় যাবে, ফিল্ট্রেশনে। ফ্লোকুলেশন, স্যাটলিং বেসিন, তারপর হচ্ছে ফিল্টার মিডিয়া দেখাইছে। প্রথম যে পার্টটা এটাকে কোল মিডিয়া বলে, এটাকে স্যান্ড, এটা হলো গ্রাভেল, ঠিক আছে। তারপর ক্লিয়ার পানি। এই যে তারপর বললাম লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ডিসইনফেকশন। আমি ফিল্ট্রেশন করার পর আমাকে সেটাকে কি করতে হবে, ব্যাকটেরিয়া ভাইরাস মারতে হবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে ডিসইনফেকশন করতে হবে। ডিসইনফেকশন করার জন্য আমাকে ক্লোরিন অ্যাড করতে হয়। আমরা ক্লোরিনটা বেশি সস্তা এবং এটার ইফেক্টিভ বেশি, এই জন্য আমরা ক্লোরিনটাই বেশি ইউজ করি। এটা দিয়ে আমরা কি প্যাথোজেন গুলো মেরে ফেলতে পারি, ঠিক আছে। এই হইতেছে আমাদের ডিসইনফেকশন পার্ট। তারপর হচ্ছে সফটেনিং। অনেক সময় পানি সফট অর্থাৎ হার্ড বেশি হয়ে যায়, অর্থাৎ পানিতে যদি ক্যালসিয়াম আয়ন বেশি থাকে পানিটা খেতে একটু হার্ড লাগে। তো এই ক্যালসিয়াম আয়নকে রিমুভ করতে হলে আমাকে দুই ধরনের কেমিক্যাল আমি অ্যাড করব, একটা হচ্ছে লাইম আর একটা হচ্ছে সোডা অ্যাশ। লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর সোডা অ্যাশ হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। এগুলো আমি ক্লাসে জিজ্ঞেস করবো, হ্যাঁ, কি কি জিনিস অ্যাড করা যায় আর কি। সো একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। তো সফটেনিং পার্টের কাজ কি তাহলে, সফটেনিং আর হচ্ছে পানির হার্ডনেসটা দূর করা, ঠিক আছে। পানিটা যেন একটু সফট হয়, এখানে হার্ড হতে পারবে না। হার্ড বলতে হচ্ছে পানিতে ক্যালসিয়াম আয়ন যদি বেশি থাকে, মাত্রা অতিরিক্ত থাকে, যেমন সাগরের পানি বেশি হার্ড, এখানে ক্যালসিয়াম বেশি সাগরের পানিতে, ঠিক আছে। এটাকে মিনিমাইজ করার জন্য আমাকে কি করতে হবে, লাইম অথবা সোডা অ্যাশ অ্যাড করতে হবে। এটা হচ্ছে সফটেনিং পার্ট। আর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সিনথেটিক অর্গানিক কেমিক্যাল, অর্থাৎ পানিতে যদি তাও অর্গানিক কেমিক্যাল গুলো থাকে, ঠিক আছে, বিভিন্ন এগ্রিকালচার রান অফ থেকে, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে পানি আসছে, ওইখানের মধ্যে অর্গানিক ম্যাটার বেশি। এই অর্গানিক ম্যাটার ট্রিটমেন্ট প্লান্ট কিন্তু সহজে কি করতে পারে না, রিমুভ করতে পারে না। সেই ক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, আমাকে কার্বন গ্রানুলেটস ইউজ করতে হবে, ঠিক আছে। এই যেগুলো হচ্ছে কার্বনের কিছু পাথর, এই পাথরগুলো যখন আমি পানিতে দিব, এই পাথরগুলো কার্বন গুলো কি করবে, অটোমেটিকলি অ্যাবজর্ব করে নিবে, অর্গানিক ম্যাটার গুলোকে কি করে নিবে, অবজার্ভ নিজেদের মধ্যে অবজার্ভ করে নিবে। তো আমি এরপর সেটা পাথরগুলো তুলে ফেললে আমার অর্গানিক ম্যাটার চলে গেল। তো এটা হচ্ছে কি সিনথেটিক অর্গানিক কেমিক্যাল। তো ডিস্ট্রিবিউশন পার্টটা আমরা অলরেডি করেছি, পানিটা পিউরিফাই করার পর আমি ডিস্ট্রিবিউশন করে পাঠিয়ে দিব। এখানে আর দুইটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি অন-সাইট কালার টেস্ট এন্ড অর্ডার। The activated carbon technology used in municipal drinking water treatment can be applied at home as well. In carbon is contained in a household size column. Water passes through the carbon remover. আচ্ছা, বলতেছে এই টেকনোলজিটা আমি বাসায় ইউজ করতে পারি। অ্যাক্টিভেটেড কার্বন যে টেকনোলজি আছে, এখানের মধ্যে আমি যখন পানি ঢালবো এখান থেকে আমার পিওর পানি পাওয়া যাবে। অনেক সময় যে উন্নত মানের ফিল্টার যেগুলো আছে ওরা এই মেকানিজম ইউজ করে ফিল্টার গুলো তৈরি করে, ঠিক আছে। অনসাইট মানে যখন আমি বাসায় ট্রিটমেন্ট করব তখন পানিটাকে কিভাবে করা যায়, এই টেকনোলজি অ্যাক্টিভেটেড কার্বন টেকনোলজি ইউজ করে পানিটাকে কি করা যায়, পিওর করা যায়। এটা একটা ফিল্টারের একটা নাম আর কি। এরপর আরো আছে হোম ওয়াটার সিস্টেম ট্রিটমেন্ট ইনস্টল। আচ্ছা, টেকনোলজিস ভেরি সামহার প্রোডাক্ট টিপিক্যালি। তাহলে এখানে আরো অনেকগুলো কি আছে, প্রসেস আছে যেগুলোকে থেকে পানি ট্রিটমেন্ট করা যাবে। যেমন নলের মুখে আপনার এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা বসাই দিলেন, এখানে কি এই পানিটা ট্রিট হয়ে আরো পিওর পানি পেয়ে গেলেন। গ্রাউন্ড এন্ড সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটারের
কিছু পার্থক্য দেখবো। প্রথমে আছে গ্রাউন্ড ওয়াটার কনস্ট্যান্ট কম্পোজিশন, অর্থাৎ এখানে সবগুলোর ইম্পিউরিটিস একই, মানে পানিতে যে কনস্টিটিউয়েন্টস আছে সবগুলো একই। হাই মিনারেলস কন্টেন্ট, এখানে মিনারেল বেশি, অর্থাৎ লবণ জাতীয় জিনিস বেশি গ্রাউন্ড ওয়াটারে। আর লবণ বলতে ওইটা না, মিনারেলস হচ্ছে একটা ভিটামিনের অংশ আর কি, তাহলে গ্রাউন্ড ওয়াটারে মিনারেল বেশি থাকে। টার্বিডিটি লো থাকে, কালার লো থাকে, টিও ডিজলভ অক্সিজেন লো থাকে, আর হচ্ছে হার্ডনেস বেশি থাকে। সারফেস ওয়াটারে কি হয়, কম্পোজিশনটা ভেরি করে, মিনারেল কন্টেন্টটা কম হয়, টার্বিডিটি খুব হাই থাকে, কালার্ড হয়, তারপর হচ্ছে ডিও থাকে, আর হার্ডনেসটা লো হয়, টেস্ট অন অর্ডার থাকে সারফেস ওয়াটারে। ঠিক আছে, এই হচ্ছে দুইটার পার্থক্য। তাহলে কম্পোনেন্টস গুলো অলরেডি আমরা এগুলো পড়েছি, এগুলো আর পড়ার দরকার নাই। ইউনিট অপারেশন কি আর ইউনিট প্রসেসিংটা কি জানবো আমরা এখানে। রিমুভাল অফ কন্টামিনেন্টস ইজ অ্যাচিভড বাই ফিজিক্যাল ফোর্সেস সাচ এস গ্র্যাভিটি এন্ড স্পিনিং। কন্টামিনেন্টস গুলাকে আমি কি যদি বের করতে চাই, তাহলে আমি গ্র্যাভিটি এবং স্পিনিং করে বের করে ফেলতে পারি। ঠিক আছে, গ্র্যাভিটি মানে গ্র্যাভিটির টানে যে কণাগুলো বসে যাচ্ছে এবং সেটাকে স্ক্রিনিং করে আলাদা করব, সেটাকে বলা হচ্ছে কি ইউনিট অপারেশন। ইউনিট প্রসেসটা কি, যদি আমি কেমিক্যাল এবং বায়োলজিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে পানিটাকে পিওর করি, সেটাকে বলে ইউনিট প্রসেস। তাহলে পানি ট্রিটমেন্ট দুইভাবে করা হয়, ইউনিট অপারেশন এবং ইউনিট প্রসেসের মাধ্যমে। মনে থাকবে, একটা হচ্ছে ইউনিট অপারেশন, একটা হচ্ছে ইউনিট প্রসেস। একটা হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট, একটু মনে রাখতে হবে। Raw water may contain suspended colloidal and dissolved impurities. The pure water of water treatment is to remove all those impurities which are objectionable either from the taste or the point of view or from health or public point of view. আচ্ছা, র ওয়াটার যেটা আমরা নিচ্ছি সেটার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে, থাকে টেস্ট ঠিক হয় না, অর্ডার থাকে, ফলে ওটাকে কি করতে হয়, ওটাকে ট্রিট করতে হয় আর কি। ঠিক আছে, ফলোইং আর দ্য পারপাস অফ ওয়াটার ট্রিটমেন্ট, এখানে যে পারপাস গুলো দেওয়া আছে এগুলোই হচ্ছে মেইন উদ্দেশ্য। To remove color, dissolve gases, turbidity, to remove taste and odor, to remove disease-causing microorganisms so that water is safe for drinking purpose, to remove hardness of water, to make it suitable for a wide variety of industrial purpose such as steam generation, dyeing. অর্থাৎ এই জিনিসগুলা করার জন্যই হইতেছে আমার ওয়াটার ট্রিটমেন্টটা করতে হবে। আমার কালারটা ঠিক থাকতে হবে, অর্ডার থাকতে পারবে না, ইম্পিউরিটিস থাকতে পারবে না, পানিটা খেতে সুস্বাদু হতে হবে, কোনো ডিজলভ অক্সিজেন থাকবে না, ঠিক আছে, ডিজলভ কম থাকবে। এই সবগুলাই হইতেছে আমার একটা একটা করে পয়েন্ট, আমি জিজ্ঞেস করবো এগুলো। হ্যাঁ, for the surface water following are the treatment process that are generally adopted. স্ক্রিনিং, স্ক্রিনিং সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, স্ক্রিনিংটা কেমন করবে আমরা। এরিয়েশন, এরিয়েশনটা আমি একটু করে বুঝিয়েছিলাম। প্রথমে যেটা করে সেটা হচ্ছে স্ক্রিনিং, মানে লোহার একটা খাঁচা ইউজ করে অথবা একটা গেট ইউজ করে যেটা দিয়ে পানিতে অপ্রয়োজনীয় জিনিসগুলো আটকে ফেলে, সেটাকে স্ক্রিনিং বলে। এরিয়েশনটা কি, পানিটাকে একটা খোলা খোলা জায়গায় পাস করতে দেওয়া হবে। ঠিক আছে, একটা খোলা ট্যাঙ্কে পাস করতে দেওয়া হবে, খোলা ট্যাঙ্কে অক্সিজেনের সাথে যে পানির বিক্রিয়া হচ্ছে সেটাই হচ্ছে এরিয়েশন। ঠিক আছে, তাহলে এরিয়েশন হচ্ছে কি, এরিয়েশনের মাধ্যমে পানিতে যে গ্যাসগুলো আছে, গ্যাস ফ্যাস এগুলো হচ্ছে বের করে ফেলা হয়। সো এরিয়েশন হচ্ছে আরেকটা পার্ট। সেডিমেন্টেশন, কোগুলেশন অ্যাড করে করতে পারি, অ্যাড না করে করতে পারি, এই কথা বলা হলো। দেখবো পানিটা যদি মোটামুটি একটু পিওর থাকে, কোনো অপ্রয়োজনীয় কি না থাকে, ধুলাবালি না থাকে, তখন সেটাতে আমি কোগুলেশন অ্যাড না করলেও চলে। যদি এটা বেশি বেশি ময়লা পানি হয় সেক্ষেত্রে আমাকে কোগুলেশন দিয়ে কি করতে হবে, সে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। ফিল্ট্রেশন পার্ট কি, ফিল্ট্রেশন হচ্ছে ফিল্টার করে, আমরা এগুলো আগেই জেনেছি। ডিসইনফেকশনে কি করে, ডিসইনফেক্ট করে, ভাইরাস ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলে। সো ওই চার্টটা দেখলে আবার এরকম স্ক্রিন করতে হবে প্রথমে, তারপর র্যাপিড মিক্স করতে হবে, কোগুলেশন করার সময় র্যাপিড মিক্স করতে হয়। আর ফিল্ট্রেশন আসলে এটা কি, ফ্লোকুলেশনের বেলায় এটা স্লো মিক্স করতে হবে, তারপর এখানে বসে যাবে, বসে যাওয়ার পর সেটাকে কি করতে হবে, ফিল্ট্রেশন পার্টে পাঠাতে হবে, ডিসইনফেকশন হবে, ডিসইনফেকশন করার পর স্টোরেজ করে ডিস্ট্রিবিউশনে পাঠাবো। এখানে আবার দেখাইছি ফিগারটা, এই ফিগার গুলো বারবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। হ্যাঁ, তো আজকের লেকচারের যে টপিকটা ছিল স্ক্রিনিং নিয়ে, আমরা স্ক্রিনিংটা নিয়ে একটু ভালো করে পড়বো। স্ক্রিনিংটা কেন করা হয়, স্ক্রিনিং এর জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে। Screening are generally provided in front of the pump or the intake works so
as to exclude the large size particles such as debris, animal, trees, branch, bushes, ice, etc. Coarse screens are placed in front of the fine screens. অর্থাৎ স্ক্রিনটা প্রোভাইড করা হয় যেন যে কোর্স পার্টিকেল গুলো আছে বড় বড় গাছের কাঠ, অ্যানিমাল অথবা অন্যান্য মাছ, আইসের টুকরা এগুলো যেন এসে ওই স্ক্রিনিং পার্টে আলাদা হয়ে যায়। তাই আমাকে স্ক্রিনটা ইউজ করতে হবে, ঠিক আছে। কোর্স স্ক্রিন কনসিস্ট অফ প্যারালাল লাইন, আচ্ছা দুই ধরনের স্ক্রিনের কথা বলা হয়েছে আর কি। হ্যাঁ, একটা কোর্স স্ক্রিন আর একটা হচ্ছে এমনি নরমাল স্ক্রিন, ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে ফাইন স্ক্রিন আর একটা হচ্ছে কি কোর্স স্ক্রিন। কোর্স স্ক্রিনটা হচ্ছে 2 থেকে 10 সেন্টিমিটার আর ফাইন স্ক্রিনটা হচ্ছে কত 1 সেন্টিমিটার। তার মানে যে স্ক্রিনটা যত চিকন সেটা হচ্ছে তত ফাইন স্ক্রিন, যে স্ক্রিনটা বড় সেটা হচ্ছে কি কোর্স স্ক্রিন। স্ক্রিনটা মাথায় রাখবো। এই যে এখানে দেখেন যে স্ক্রিনটা ইউজ করছে, এখান থেকে অনেক ময়লা টয়লা নিয়ে পানিটা যাচ্ছে, এই জায়গায় স্ক্রিন ইউজ করছি, ফলে যে ভাসমান বস্তুগুলো আছে যেগুলো বড় বস্তুগুলো যেগুলা স্ক্রিনের মাধ্যমে আলাদা হয়ে গেছে। এখানে দেখেন পানিটা বরফ বাসন্ত মানে বাস অবস্থায় বা বড় বড় কোনো কি নাই, পার্টিকেল নাই। স্ক্রিনটা ইউজ করে কি করা হয়, এগুলোকে আলাদা করা হয়। স্ক্রিনিং ইজ এ ইউনিট অপারেশন, যেহেতু এটা একটা ফিজিক্যাল প্রসেস, এখানে কোনো কেমিক্যাল ইউজ করি নাই। ফিজিক্যাল প্রসেস কে বলা হয়েছিল কি ইউনিট অপারেশন, এটা আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ, ইউনিট কি অপারেশন কি ইউনিট প্রসেসিং কি। স্ক্রিনিং ইজ এ ইউনিট অপারেশন দ্যাট separates large floating materials in on the water from water and from entering water treatment, wastewater treatment facilities and main. আচ্ছা, তাহলে মেইন কথা হচ্ছে পানিটা যে ডুববে ফ্রম দ্য ওয়াটার ট্রিটমেন্ট, ঠিক আছে, মানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যে পানিটা ডুববে ওই পানিটাকে আলাদা করে ফেলার মাধ্যমটাই হচ্ছে কি স্ক্রিনিং। আমাকে ইংলিশে সুন্দর করে ডেফিনিশন গুলো বলতে হবে। স্ক্রিনিং ইজ এ ইউনিট অপারেশন দ্যাট separates large floating materials of water which enters into water treatment plant। একটু করে বলে দিতে হবে, ঠিক আছে। অবজেক্টিভস অফ প্রোভাইডিং স্ক্রিন, কেন কেন এটাকে আমি স্ক্রিনটা প্রোভাইড করতেছি। আমার ট্রিটমেন্ট প্লান্টের ভিতরে আমার পাইপ আছে অনেকগুলা ভ্যালভ আছে, ঠিক আছে, অনেকগুলা পাম্পস আছে, এইগুলাকে আমার নষ্ট হতে দিতে পারবো না। এগুলোকে আমাকে সেফ রাখতে হবে। এগুলো যত সেফ থাকবে ট্রিটমেন্ট প্লান্ট ততই কি থাকবে, তত বেশি দিন চলবে। কস্ট হচ্ছে কি কম কম হবে, যেহেতু এটা তত বেশি দিন এগুলো কি সঠিক থাকবে। সেগুলোকে ঠিক রাখতে হলে আমাকে কি করতে হবে, এই স্ক্রিন প্রসেসটা কন্টিনিউ করতে হবে। তো এখানে একটা 3D ভিউ আছে, অর্থাৎ ক্রস সেকশন ভিউ আছে। দেখেন এটাকে যদি আপনি ক্রস সেকশনালি দেখেন, পানিটা দিক দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আপনার স্ক্রিন বারটা এভাবে শোয়ানো থাকবে। যা এখানে কি হবে, এখানে বড় বড় পার্টিকেল গুলো লেগে যাবে। আপনি যদি উপর থেকে দেখেন তখন কিন্তু এই লোহার বার গুলা এরকম, ঠিক আছে, এখানে কিছু গ্যাপ থাকবে। ওই যে বলেছিল কোর্স স্ক্রিনের জন্য একটা 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার, ফাইনের জন্য 1 সেন্টিমিটার, কোর্সের জন্য 2 থেকে 3 সেন্টিমিটার এরকম ফাঁক বলছিল, সেই স্পেস গুলা থাকবে আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে স্টিলের ওই পার্টটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ক্রস সেকশন আর এটা হচ্ছে কি ফ্ল্যাট। উপর থেকে দেখলে এইভাবে দেখাবে, এটা স্ক্রিনিং এর ফিগার। এখন আপনি যদি দেখতে চান এটা দেখতে অবশ্যই এরকম দেখাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্ক্রিন, এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, খেয়াল করেন, এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দিতে হবে। আমি সরাসরি দিলে কিন্তু হবে না, এইভাবে একটা অ্যাঙ্গেলে এটাকে শোয়াই দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা মেশিনের মাধ্যমে স্ক্রিনটা বারবার কি রোটেট করে, এখান থেকে ময়লা যেগুলো আটকায় থাকে এগুলোকে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। চেইনের মাধ্যমে ময়লাগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। তো বার স্ক্রিনটাকে মেকানিক্যালি ক্লিন করা হয় অথবা ম্যানুয়ালি করা হয়। More frequently used because labor and overflowing are generally greatly reduced. A bypass channel with a hand cleaner bar screen must be provided. The purpose of the bypass channel is to provide treatment in case of mechanical failure. আচ্ছা, বলা হইতেছে স্ক্রিনিংটার মধ্যে যে ময়লাগুলো আটকে থাকবে এগুলাকে মেকানিক্যাল অর্থাৎ চেইনের মাধ্যমে এগুলোকে কি অটোমেটিকলি ময়লাগুলো একটা নির্দিষ্ট সময় পর পর এগুলোকে আলাদা করে ফেলা যাবে, যাতে আমার লেবারটা কম ইউজ হয়, আমি যেন ভালো পানির ফ্লোটা পেতে পারি। হ্যাঁ, তো বার স্ক্রিন দেখতে এরকম, এখান দিয়ে যাবে, নির্দিষ্ট সময় পর পর এটাকে তুলে আমি কি করব, আলাদা করে ফেলবো, ঠিক আছে, ময়লাগুলো। ভেলোসিটি, এখানে মেইন কথা হচ্ছে ভেলোসিটি। বার স্ক্রিন দিয়ে পানিটা যখন আমি পাস করবো একটা নির্দিষ্ট ভেলোসিটি থাকতে হবে। আমি যে কোনো রেটে পানিটাকে পাঠাতে পারবো না, তাহলে কিন্তু সব একসাথে আটকায় পানি আর যাবে না।
একটা পিওর ভেলোসিটিতে যেতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 0.6 থেকে 1.2 মিটার পার সেকেন্ড যাইতে হবে, ঠিক আছে। পিক ফ্লোটা কত হবে? 0.6 থেকে 1.2, এইভাবে গেলে আপনার পানিটা থামবে না এবং ময়লাগুলো সঠিকভাবে আটকে যাবে, ঠিক আছে। ম্যাটেরিয়াল 100% রিমুভ হয়ে যাবে। তারপর এটার ভেলোসিটি কিন্তু 0.3 মিটার পার সেকেন্ডের নিচে থাকতে পারবে না। এটা নিচে গেলে আবার কিন্তু দেখা যাবে পানি যাইতে যাইতে ওখানে কি তলানিতে অনেকগুলো ময়লা বসে গেছে। এই জিনিসটা করা দেওয়া যাবে না। 0.3 এর উপরে অর্থাৎ 0.6 থেকে 1.2 হচ্ছে কি এটার ভেলোসিটি থাকতে হবে, পানিটা যে স্কিন দিয়ে যাবে। আর স্কিন দিয়ে যাওয়ার সময় এটার অবশ্যই হেড লস হয়, ঠিক আছে। হেড লস ক্রিয়েটেড বাই clean screen may be calculated by considering the flow and the effective areas of screen opening, the latter being the sum of the vertical position of the opening. অর্থাৎ এখানে পানিটা যাওয়ার সময় একটা নির্দিষ্ট পরিমাণ হেড লস হয়, ওই হেড লসের পরিমাণটা দেওয়া হলো, ঠিক আছে। h equal to 0.0729 b স্কয়ার মাইনাস b স্কয়ার, বড় হাতের বিটা হচ্ছে ভেলোসিটি, যে ভেলোসিটিতে পানিটা যাচ্ছে, ভেলোসিটি বিফোর দ্য স্ক্রিন। আচ্ছা, পানিটা যখন স্ক্রিন দিয়ে যাচ্ছে তখন সেটা ভেলোসিটি কত ছিল হচ্ছে, আর পানিটা যাওয়ার আগে স্ক্রিনের মধ্যে দিয়ে ভেলোসিটি বিফোর দ্য স্ক্রিন, অর্থাৎ পানিটা যখন পাইপ দিয়ে যাচ্ছিল তখন কত, আর যখন পানিটা স্ক্রিনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ভেলোসিটি কত। এই দুটো হচ্ছে কি ভেলোসিটি, একটা হচ্ছে স্ক্রিনের মধ্যে আসা মাত্র ভেলোসিটি কত, আর পানিটা যখন স্ক্রিনের আগে ছিল তখন কত। এই দুটো এখানে বসাই দিলে আমি হেড লসটা পেয়ে যাব। সো আমাদের আজকের লেকচার একটুকেই। আমরা স্ক্রিনিংটা কি দেখলাম, স্ক্রিনিং এর জন্য কি কি ইউজ করা হয়, ভেলোসিটি কত হবে, এটার স্পেসিং কত হবে, স্ক্রিনিং কত প্রকার, হ্যাঁ এটাকে ক্লিন কিভাবে করা হবে, তারপর এটা হেড লস কত আমি না দিয়ে দিতে পারি হেড লসের অঙ্ক দিয়ে। এরপরে হচ্ছে বিভিন্ন টার্ম গুলার নাম, হ্যাঁ ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে ওভারঅল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সব প্রসেসের নাম এসে গেছে। বাকি স্লাইড গুলোতে আমি কি করবো এর পরবর্তীতে একটা একটা করে প্রসেস ব্যাখ্যা করব, যেমন আজকে স্ক্রিনিং করেছি, কালকে করব কি সেডিমেন্টেশন, এরপরে করব কোগুলেশন, এভাবে করে একটা একটা করে যাবে আর কি। তো আজকে স্লাইডটা ভালো করে পড়তে হবে এবং ফিগার গুলো সুন্দর করে কি করতে হবে, খাতায় দেখে দেখে এঁকে ফেলতে হবে। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবাই সেই তোর একটা প্রিপারেশন নিয়ে নেবেন। আশা করি ক্লাসে যেন সবাই ভালো পারফর্ম করতে পারেন। এই হইতেছে কথা। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে ক্লাস লেকচারে সেটা ক্লাসে জিজ্ঞেস করবেন। আর আর যে নোটবুকটা যে বুকটা দিয়েছি এম এ আজিজের, ওই বইটা একটু ফলো করতে হবে। বই অনেক কিছু থাকে যেগুলা স্লাইডে হয়তো মিসে হয়ে যেতে পারে, ঠিক আছে। তো কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে ইউটিউব আছে, ইউটিউবে দেখা ট্রিটমেন্ট প্ল্যান কিভাবে কাজ করে দেখে নিবেন। হ্যাঁ, ট্রিটমেন্ট প্ল্যানে কি কি প্রসেস থাকে ওগুলো একটু দেখে নিবেন, এই আর কি। তো আজকে ক্লাস এটুকুই থাকবে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবকিছু নিয়ে আলোচনা করা হবে। খুদা হাফেজ।